দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও একেবারে হুসাইন বোল্টের গতিতে দিলাম খেইচ্চাদর, একেবারে চান্দে থুক্কু ছাদে। ছাদে বৈশা গলা ফাটাইয়া বেসুরা গলায় গান গাইতেছি। এইবার বুঝো ঠেলা, আমারে দৌড়ানি দাও। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য ছাদে আইসা হাজির। বাবা, গানটা একটু বন্ধ করো। কি বলছেন এসব? দেখছেন না আমি প্র্যাকটিস করছি? আব্বু, আল্লাহর দোহাই লাগি, তুই এসব বন্ধ কর। তোর জন্য পাশের বাড়ির ভাবিরা এসে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। আয় বাবা, তুই আমার সাথে আয়। না, তোমরা যাও, আমি ছাদে একটু হাওয়া বাতাস খাবো। তারপর ছাদে বসে মনের সুখে গান শুনতেছি। কিছুক্ষণ পর রিয়া আপু আর তিথি আসলো। এই পুচকো, এদিকে আয়। ওই, কারে পুচকু বললা? বিয়ে করলে যে কোনো দিন পুচকুর বাবা হয়ে যাব। আচ্ছা ভাই, বাদ দে এসব। আমার একটা কাজ করে দিতে পারবি? না না, আমি কারো কাজ টাজ করে দিতে পারবো না। এই শোন না, 5,000 টাকা পাবি? আচ্ছা, কাজটা কি সেটা বলো। আমাকে যে করেই হোক কালকের মধ্যেই বিলাই চিমটি জোগাড় করে দিবি। আজব, আমি এখানে বিলাই চিমটি কই পাবো? বাজারেই পাবি, প্লিজ। এই কথা যেন কেউ জানতে না পারে। ওকে। বিকালের দিকে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস মানে? এই, তোর ভিতর কি আল্লাহ এতটুকুও শান্তি দেয় নাই? আম্মু, বাসায় থাকতে বোরিং লাগছে। ভাইয়া, আমিও আপনার সাথে যাব। আমি কোনো মাইয়া টাইয়ার সাথে নিতে পারবো না। কেন? আপনার সাথে গেলে কি এমন সমস্যা? সমস্যা আছে, আমি কোনো ঝামেলা টামেলা সাথে করে নিয়ে যেতে চাই না। আচ্ছা, ও গেলে সমস্যাটি কি তোর? ওকে সাথে নিয়ে যা। উফ, শেষমেশ তিথিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় তিথি বলল, আচ্ছা ভাইয়া, তোমার গফের নাম কি? আমার কোনো গফ নাই। সেটাই তো। কোন মেয়ে জেনে শুনে আগুনে ঝাঁপ দিবে? কি বললি? বলছি যে তোমার মতো এত হ্যান্ডসাম, ভদ্র, লাজুক ছেলের গফ নাই, ভাবতেই কষ্ট হচ্ছে। আমি সাকিব খানের স্টাইল লইয়া ওরে জিজ্ঞেস করলাম। অবশ্য কলেজে দু একজন যে আমার সাথে লাইন মারার জন্য আমার পিছে পিছে ঘুরে না, এমন কিন্তু না। আচ্ছা, তোর কি কোনো বফ আছে? আসলে ওর সাথে কথা বলার জন্যই আপনার বাইরে আসছি। ওরে আল্লাহ রে, শেষমেশ প্রপোজ করার আগেই বাপ্পারাজের মতো ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া গেলাম। যাউগা, আর কান্দুম না। আমি কাঁদলে আমার হবু বউটার কি হইব? কে ব্যাপার ভাইয়া, আপনার মুখটা এমন কালো হয়ে গেল কেন? না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোর মতো এমন ঢেঁড়স মাইকা মায়ারও বপ আছে। আচ্ছা তুই কথা বল, আমি বাজারের ভিতর থেকে আসতেছি। আমি একা একা থাকবো নাকি? তো আমি তোকে পাহারা দিব নাকি? যত সব আজাইরা। প্লিজ ভাইয়া, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবি। শালার তিথি তার বফের সাথে কথা বলে আর বৈশা বৈশা গান গাই। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বফ লইয়া আমার লগে বইয়া বইয়া মনের সুখে প্রেম চালায়। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। ভাইয়া চলো। তারপর বাজার থেকে বিলাই চিমটি নিয়ে বাসার দিকে রওনা হলাম। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে লাইক করো? আই মিন লাভ? আরে দেখ, এসব আমাকে দিয়ে হবে না। কেন? না, আমি মানছি তুমি একটু ফাজিল, কিন্তু এমন কেউ তো আছে যে তোমার এই ফাজলামিগুলোকে ভালোবাসে। আরে দেখ, এমন মাইয়া এই পৃথিবীতে কেন, মঙ্গল গ্রহেও খুঁজা পাবো না। কি ভাই, সত্যি না? আরে বাবা বাবা, ওয়েট করো। তারপর বাসায় ফিরে রিয়া আপুর কাছে গেলাম। এই আনছিস? কিন্তু আপু, এই বিলাই চিমটি কিসের জন্য? সময় হোক সব বুঝতে পারবি। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। এমন সময় তিথি এসে, কি ভাইয়া, কি করছেন? কেন, দেখতে পাচ্ছিস না? সব সময় এত রেগে থাকো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারেন। ওই শোন, আমাকে এত জ্ঞান দিতে আসবি না। যত সব আজাইরা, যা ভাগ এখন। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদ রাস্তায় হাঁটতেছে। এমন সময় রিয়া পেছন থেকে ডাকা শুরু করলো। কি ব্যাপার আপু, ডাকছো কেন? আরে আজকে আমার সাথে একটু শপিং এ যাবি? আমি পারবো না, তিথিকে নিয়ে যাও। ছেলেটা একটা কথাও শোনে না। ধ্যাৎ, শালার সকাল থেকে মেজাজটা পোড়াই হট হয়ে আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো পছন্দের মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, কার মেজাজটা ভালো থাকবে? তিথি তো আরেকটার সাথে লাইন মারে, আর রিয়া আপু তারও বিয়ে হয়ে যাচ্ছে। একসাথে দুইটা ছাকা খেয়ে ফেললাম। অবশ্য তিথির জন্য আমার এতটুকু খারাপ লাগছে না, কিন্তু রিয়া আপুর জন্য কেন জানি বুকের বাম পাশটা
হাহাকার করছে। এ যেন এক কঠিন যন্ত্রণাদায়ক অনুভূতি, যেটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমাকে যে এই কঠিন বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমি যে চাইলেও আর আমার ভালো লাগার মানুষটাকে আমার করে নিতে পারবো না। রাস্তার পাশে বসে এসব কথা ভাবতেছি, এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি খালা, মানে রিয়ার আম্মু। খালা, তুমি এখানে? আচ্ছা, তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন? তুই তো এমন না, তোর কি কিছু হয়েছে? আরে না খালা, আমার কি হবে? দেখ, আমি কিন্তু তোকে খুব ভালো করেই চিনি। আমার কাছে লুকাস না। কি হয়েছে আমাকে বল। আচ্ছা খালা, আমার আপন কেউ আমার থেকে দূরে সরে গেলে আমার যদি কষ্ট হয়, আমি তাকে খুব ভালোবাসি। আমি তাকে খুব বেশি ভালোবাসি। তুই তাকে সত্যিই ভালোবাসিস, কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞাসা করছিস? না, এমনি। আচ্ছা খালা, চলো বাসায় যাই। চল। বাসায় এসে নাস্তা করে বারান্দায় বসে আছি, এমন সময় আম্মু এসে, কিরে, এখানে বসে কি করতেছিস? তোর আপুর সাথে একটু মার্কেটে যা তো। সাদ কিছু বলে ওঠার আগেই রিয়া বলে উঠল, সাদ, চল, আমি রেডি। আমিও আর না করতে পারলাম না। তারপর আমি, তিথি, ছোট খালা, রিয়া আপু, খালা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? তোর কি কিছু হয়েছে? আরে না না, এমনি ভালো লাগছে না। ও, কিছুক্ষণ পরেই তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। খালাম্মা, আপনারা শপিং করুন, আমি ওয়েট করছি। সে কি, তুইও চল। না না, আপনারা যান। তারপর সবাই একটা গহনার দোকানে গিয়ে ঢুকলো। যাওয়ার সময়ে রিয়া আপু বারবার কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও ভিতরে গেলাম। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি আপনাদের হইছে? ঈশাদ, তুই দেখ না রিয়াকে কোন শাড়িটা ভালো মানাবে। তারপর আমি একটা শাড়ি দেখিয়ে, এই শাড়িটাতে রিয়া আপুকে অনেক ভালো মানাবে। কথাটা বলার পরপরই সবাই সাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমাদের পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? এটা প্যাকেট করে দিন। তারপর গহনার দোকানে গিয়ে ছোট খালা বলল, দেখ তো সাদ, রিয়ার জন্য এই গহনাগুলো পছন্দ করছি। আমার মনে হয় এই গহনাটা রিয়া আপুকে অনেক ভালো মানাবে। ওমা, সবাই তো দেখি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট খালা তো বলেই ফেললো। তোরা রিয়ার পছন্দ তো সেম সেম। আমি রিয়া আপুর দিকে তাকাতেই আপু একটু ইতস্ততা বোধ করে নিচের দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আপনাদের হয়ে গেলে চলেন। বাসায় ফেরার সময় গাড়িতে কিছুক্ষণ পরপরই রিয়া আপু কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে কানে ইয়ারফোন গুজে আমার মতো করে বসে আছি। রাতের খাবার খেয়ে রুমে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কেন যেন কোনোভাবেই ঘুম আসছে না। দু চোখ দিয়ে আমার অজান্তেই জল গড়িয়ে পড়ছে। বুকের বাম পাশটায় এতটাই কষ্ট হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও কান্না করে দিছি। সারাটা রাত আর ঘুমোতে পারিনি। ভোরে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসে আছি, এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, ঘুম হয়নি বুঝি? পিছনে তাকাতেই আমি আটকে উঠলাম। রিয়া আপু, তুমি? তুই ভালোবাসিস আমায়? অনেক অনেক বেশি। মুহূর্তের মধ্যেই রিয়া উধাও। আসলে সারাটা রাত ঘুমোতে পারিনি তো, তাই হ্যালোসিনেশন হচ্ছে। গোসলখানায় গিয়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি দিলাম। সকালে নাস্তা করার কিছুক্ষণ পরেই আব্বু আমার রুমে আসে। আরে আব্বু, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে। ও, আমার একটা কথা রাখবি? এইভাবে বলছো কেন? তুমি আমার বাবা, তোমার কথা কি আমি ফেলতে পারবো? তুই রিয়াকে বিয়ে কর। আব্বু, এসব কি বলছো? রিয়া আপুর তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ওই ছেলেটারও আগে একটা বিয়ে করেছে, আর সে বউয়ের একটা ছোট মেয়েও আছে। এখন তুই বল, তুই কি এমন একটা লম্পট ছেলের হাতে তোর বোনকে তুলে দিতে পারবি? হ্যাঁ, কিন্তু উনি তো আমার 4 বছরের সিনিয়র, আর তাছাড়া আমি তো এখনো অনেক ছোট্ট। কথাগুলো বলতেছি, এমন সময় হঠাৎ আমার চোখ গেল রুমের দরজার দিকে। দেখি রিয়ার আম্মু আব্বু ছোট খালা সহ সবাই দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যা, আর বেশি ওভার অ্যাক্টিং করা যাবে না, তাইলে আর আমার বিয়েটা। আমি নিচের দিকে তাকিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পরক্ষণে সবার মনে যেন খুশির বন্যা বয়ে গেল। শুকুর আলহামদুলিল্লাহ। কি আমি বলছিলাম না, আমার ছেলে আমার কথা ফেলতেই পারবে না? তারপর সাদের আম্মুই সে সাদকে পাঞ্জাবি সহ বিয়ে করতে যা যা কাপড় চোপড় লাগে তা দিয়ে বলল, আব্বাজান, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। তারপর আম্মু চলে গেল, আর আমি রুমের দরজা লাগিয়ে, হেই, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। ওই মেয়েরা, আপনারা হাসেন কেন? আরে আপনারাও নাচেন, আর আমি যাই রেডি হইয়া বিয়েটা কইরা লাই।
অবশেষে অনেক অনেক ন্যাকামি ও অনেক কাহিনীর পর বিয়াটা সম্পূর্ণ হইল, আর আমিও বউ লইয়া বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। বাড়িতে পৌঁছাতেই রিয়াকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। শালার আমার যেন কোনো দামই নাই। অবশেষে এক বদনা দুঃখ মনে লইয়া উসাইন বোল্টের গতিতে এক্কেবারে ছাদে। কিছুক্ষণ পরেই ছাদে কয়েকটা পোলাপাইন আসার আভাস পাইলাম। এই রে আমি শেষ। এই হারামিগুলো কেমনে খবর পাইলো? কি রে নিমু খারাপ, বিয়ে করে ফেললে একবার জানানোর প্রয়োজনটা মনে করলি না? তো তোদের কে খবর দিছে? আরে বেটা, খবর দিবে কেন? ও তো এখন বউ পেয়ে গেছে, এখন কি আর আমাদের প্রয়োজন আছে? আব্বে হালা, থামবি তোরা? আমি দুঃখের ঠেলাই বাসি না, আর তোরা মজা লস। ওই মজা লই মানে হারামি কোথাকার, একা একা বিয়ে করে ফেলছিস। আমি কি করব? আম্মু আব্বু জোর করে করাই দিছে। আচ্ছা এসব বাদ দে, আমাদের ট্রিটটা দিয়ে দে। আমরা তোকে নিজ দায়িত্বে বাসর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ট্রিট মানে? কিসের ট্রিট? ওমা কি বলে, আমরা এত কষ্ট করে ওর বাসর ঘর সাজালাম, আর এখন বলে কিসের ট্রিট? এই যা, তোরা ছাড়া আমার আর কে আছে বল? আমার কোনো প্রয়োজনে তো তোরাই এগিয়ে আসবি, তাই না? দেখ, এখন আর এসব পামটাম মেরে কাজ হবে না, তাড়াতাড়ি ওইটা বের কর। উফ, অবশেষে অনেক পামটাম মাইরাও কোনো লাভ হলো না। পকেট আমার ফাঁকা করে তবেই ছাড়লো। প্রায় 12টার দিকে হারামিগুলো আমাকে এক প্রকার জোর করেই বাসর ঘরের সামনে নিয়ে গেল। পাশের বাসার ভাবিদের কমেন্ট, এই যে মিস্টার, যেভাবেই হোক বেড়ালটা কিন্তু মাইরেন, হা হা হা। তারপর হারামিগুলা আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ওনার কোনো রেসপন্সই নাই। শালার আমারে সালামটা পর্যন্ত করলো না, মনে হয় টের পাই নাই। ঠাস ঠুস 2টা কাশি মারলাম, তাও লাভ হলো না। যাউগা, যা হবার হবে। আমি কিছুটা ভয়ে ভয়ে ওর কাছে গেলাম। ঘুমটা সরাতেই জোরে চিৎকার, মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। এমন সময় রিয়া আমার মুখ চেপে ধরে। ওই চিল্লাস কেন? ও তুমি? তা এমনভাবে তাকাইয়াছিলা কেন? তো কেমন ভাবে তাকাবো রে? ওই তুই আমাকে বিয়ে করলি কেন? বিয়ে করলাম কেন মানে? এই তোমার বিয়ে ভেঙে গেছিল, আর আমি তোমাকে বিয়ে করে তোমার এবং তোমার পরিবারের সম্মান রক্ষা করছি। আইসে, তুই জানিস আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙছি, আর তুই আমার সব কষ্টগুলো মাটি করে দিলি। কি? তুমি বিয়ে ভাঙছো? কিন্তু কেন? সেটা তোকে বলবো কেন? আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, প্লিজ ওসব ভুলে যাও। কি হয়ে গেছে? এখনো কিচ্ছু হয়নি, আর ভুলে যাব মানে? আয়, তুই কাছে আসছিস কেন? তো কি করব? দেখ, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমার কাছে আসবি না। আসলে কি করবা? এই ভালোই ভালোই বলতেছি, দেখ আমাকে ছুবি না, এই বিলাই চিমটি লাগিয়ে দেবো কিন্তু। এক লাফে ওর থেকে দূরে সরে গিয়ে, এই না। আচ্ছা, তুমি বাসর ঘরে বিলাই চিমটি নিয়ে আসছো কেন? নিয়ে আসবো না তো কি করব? আমি তোকে খুব ভালো করেই জানি তুই একটা ফজিলের হাড্ডি, তোকে এমনিতেই সোজা করা যাবে না, তাই মেডিসিনটা নিয়ে আসছি, বুঝলা বাবু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছেও আসবো না, তোমাকে ছুবো না। প্লিজ ওটা ফেলে দাও, আমি ঘুমাবো। এই খাটে আসছিস কেন? যা নিচে গিয়ে ঘুমা। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে বিলাই চিমটি মারি? প্লিজ না। আচ্ছা, নিচেই ঘুমাচ্ছি। হায় রে কপাল, বাসরাতে মানুষ বউয়ের আদর খায়, আর আমি নিচে শুয়ে মশার কামড় খাচ্ছি। ভাবি গো, আমি তোমাদের কথাটা রাখতে পারি নাই, আমি বিড়ালটা মারতে পারি নাই গো। ওয়াও ওয়াও ওয়াও। আই চুপ করবি নাকি বিলাই চিমটি মারবো? না না থাক। অবশেষে এক বস্তা দুঃখ মনে লইয়া মশার সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার ডাকি ঘুম ভাঙলেও। আম্মু, আর একটু ঘুমাতে দাও তো। ওই আমি তোর আম্মু হই? ভালো করে খেয়াল করে দেখি, এটা রিয়া। ও তো 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 তুমি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। যা শালা, তুই থেকে তুমি। এখন থেকে তোকে তুমি করেই বলবো। সত্যি আপু? এই আপু বললি কেন? তো কি বলবো বউ? না, নাম ধরে ডাকবা। আপু শুনো, থুকু রিয়া। বলো। বলছি যে তার মানে তুমিও আমাকে সামথিং সামথিং। জি না, আমি আপনাকে কোনোদিনও না। আমি চাই না আমাদের মধ্যে যেই দূরত্বটা, সেটা অন্য কেউ জানুক। দেখ, ভালো লাগে না। তোমার যা খুশি করো গিয়ে। ফ্রেশ হয়ে নাস্তা করতেছি, এমন সময়। আজকে তো চুপচাপ। এখন থেকে চুপচাপই থাকবো। কি কি বললি? শুনতে পাইনি। আব্বু খাও তো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আব্বু? এই মাসে 15 তারিখে তোরা হানিমুনের জন্য পাশের রাষ্ট্র নোয়াখালী যাচ্ছিস। ওরে কিপটার ঘরে কিপটারে, শেষমেশ এটাও শোনার বাকি ছিল। রিয়া তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ও আমার পায়ে একটা খোঁচা মেরে ইশারায় জিজ্ঞেস করলো, এসব কি? পরক্ষণে আব্বু বলে উঠলো, আরে তোরা এমন হয়ে আছিস কেন? আরে আমি তো মজা করছিলাম, তোরা নিউ ইয়র্ক যাচ্ছিস। ওরে আল্লাহ রে, আমার তো খুশির ঠেলায় মন চাইতেছে কাইন্দালতাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে
নিজের রুমে এসে বসে আছি। কি বেয়াদব! আব্বু এত খুশির একটা সংবাদ দিল আর তুমি মন খারাপ করে বসে আছো। মন খারাপ করব না তো কি করব? ওইখানে গিয়ে আঙুল চুষবো? আরে কি বলো, তুমি জানো ওইখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে। ওইখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। ওইখানে মানুষ ঘোরার জন্য যায়, যাই অন্য কিছু করতে। তার মানে যাবে না? না, যাব না। তাহলে আমি আব্বুর কাছে গিয়ে বলতেছি। যাও যাও, কিছুক্ষণ পর আম্মু এসে। কি রে স্যার, তুই নাকি রিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাচ্ছিস না? আম্মু, আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে শুধু দূরে ঠেলে দেয়। ওরে আল্লাহ রে, আমারে এক বোতল হারপিক দে, খাইয়া মইরা যাই। রিয়া, তুমি এসব কি বলতেছো? আম্মু শুধু এতটুকুই না, আমি ওর কাছে যেতে চাইলেই শুধু আমাকে বকা দেয়। দেখ স্যার, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা আর শুনতে না হয়। তারপর আম্মু চলে গেল। রিয়া মুচকি এসে, কি ব্যাপার, কেমন দিলাম? আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় এসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে জানতাম বিয়ে করলে এত প্যারা সইতে হবে, তাইলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়ে নাহি করিতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ওহো সাদ রে, কিসের আশায় বিয়ে করলি তুই? এমন সময় রুবেলের কল। হ্যালো সাদ। কিরে, কই তুই? বাসায়, তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরানের বিছানা রে, ইস সারাটা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরে সরাইয়ে রাখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওঠো, লাঞ্চ করবা না? তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিল সাদ। কিরে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন না, আগামী জন্মে। আরে বেটা, রাগ করছো কেন? আমি এখন আসতেছি। তারপর রুবেল আসলো। কিরে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলে তোর তো ভালো থাকার কথা। আরে বেটা, বিয়ের আগে ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। ওই শালা থামবি? তা তুই তো সবাইকে পেড়া দিয়ে বেড়াইতি, আর এখন কিনা। দেখ, রাগাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরল সাদ। কিরে, নতুন বউ রেখে কেউ সারাদিন বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়? কেন, ওর সাথে একটু গল্পও তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলাটাই ভুল। রাতের খাবারকে বিছানায় শুয়ে আছি। কি মিস্টার, আমার সাথে কথাটা বলো, রাগ করলে নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসে। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা। যাক বাবা, ভালোই ভালোই নিউ ইয়র্কে এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়ল সাদ। আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব, এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। তার মানে এটা হয়ে গেছে? জি না, মধ্যে কোলবালিশ থাকবে। আর খবরদার, যদি আমাকে টাচ করছো তো বিলাই চিমটি কিন্তু এখানেও নিয়ে আসছে। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমারে এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপালে উঠে গেল। বলি কি মাইয়া, আমি ড্রিঙ্ক করব। দেখো, এসব ভালো না। এসব খেলে উল্টোপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। উফ, শেষ পর্যন্ত ওর জোরাজুরিতে ড্রিঙ্ক অর্ডার করলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি ওসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতেই রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর রিয়া সাদকে জড়িয়ে ধরেই বিছানায় পড়ে গেল। তারপর সাদকে জোর করে কিস করে ফেলল। রিয়া, ছাড়ো, কি করছো এসব? তারপর রিয়ার কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে আমি বাইরে যেতে যাব, এমন সময় ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই, আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। আফা গো, আমারে সাইরা দেন,
আমি বিলাই চিমটির চুলকানি সহ্য করতে পারবো না। তারপর ও আমাকে ওর নিচে ফেলে আমার উপর বসে ওর পরনের জামা টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলাম খেইচ্ছা দৌড়। দৌড়াতে দৌড়াতে এক মেয়ের সাথে ধাক্কা, চিৎ পটাং। সরি সরি আপু। হেই বাঙালি। ইয়েস। ওহ, আমিও বাঙালি। তা আপনি ওভাবে দৌড়াচ্ছেন কেন? আর বইলেন না, আমার বউটা ড্রিঙ্ক করছিল, এখন উল্টাপাল্টা করতেছে। আচ্ছা চলুন তো দেখি। তারপর ওনাকে নিয়ে রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে পড়ছে। আরে উনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আপু, আপনি কি ওর ড্রেসটা চেঞ্জ করে দিবেন? আপনি ওনার হাজবেন্ড না? হ্যাঁ, মানে আমি তো মেয়েদেরকে ড্রেস পরাতে পারি না। ওহ আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি বাইরে এসে অপেক্ষা করতে থাকলাম। হয়ে গেছে। থ্যাঙ্কস। আরে এতে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আমরা এই সামনের রুমটাতেই উঠেছি। ভাবিকে কালকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন, অনেক খুশি হব। অবশ্যই। তারপর আমি রুমে গিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আসলে ঘুমন্ত অবস্থায় রিয়াকে একটু বেশি মায়াবী লাগে, যেন এক ভিনদেশি পরি। খুব ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিতে। আরে না না, পরে আবার টের পেয়ে গেলে কি না কি ভাববে। আরে না, শুধু একটু ছুঁয়েই তো দেখবো, টের পাবে না। তারপর যেই ওকে ছুঁতে যাব ঠিক তখনই ওর ঘুম ভেঙে যায়। তুমি ছি ছি সাত, তুমি এত বাজে তুমি। এসব বলতেছে ঠিক তখনই ও খেয়াল করে দেখে যে ওর ড্রেস চেঞ্জ করা, আর সাথে সাথেই ঠাস আমি গালে হাত দিয়ে ওর দিকে বোকার মতো তাকিয়ে আছি। তুই তুই এটা করতে পারলি? তুই এত খারাপ, আমি স্বপ্নেও ভাবি নাই তুই এমন খারাপ একটা কাজ করতে পারবি। রিয়া, বিলিভ করো, আমি তোমার কোনো ধরনের ক্ষতি করিনি। তারপর রিয়া আমার গালে আরেকটা থাপ্পড় মারলো। তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই ফাজিল হলেও তোর মনটা অনেক ভালো, কিন্তু তুই তুই এটা কেন করলি? আমি আর কিছু না বলে রুম থেকে বেরোতে যাব, এমন সময় রাতে যে বাঙালি আপুটা আমায় হেল্প করছিলেন। আরে উনি কোথাও যাচ্ছেন নাকি? আমরা আরো ভাবলাম আপনার স্ত্রীর সাথে পরিচিত হব। না মানে কোথাও যাচ্ছি না, আসেন আপনারা ভিতরে আসেন। উনি হচ্ছেন আমার হাজবেন্ড। হাই, আমি ইমন। হাই, আমি সাদ। রুমের ভেতরে যেতেই রিয়া সাদের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতে চাইল। রিয়া, ওনারা আমাদের সামনের রুমটাতে উঠেছে, আর ওনারাও বাঙালি। আপনারা বসুন না। তারপর ওনাদেরকে রিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। আদ্রিতা, তাহলে তুমি আর রিয়া আপু গল্প করো, আমি আর সাথে একটু বাইরে থেকে বেরিয়ে আসি। ওকে। তারপর আমি আর ইমন দুজনে হাঁটতেছি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। আরে এতে কিছু মনে করার কি আছে, বলেন। না মানে আপনার আর রিয়া আপুর মধ্যে কি কিছু হয়েছে, বা আপনি কি রিয়া আপুকে পছন্দ করেন না? আরে না না, তেমন কিছু না। ও। অন্যদিকে আদ্রিতা ও রিয়ার মধ্যে যেসব কথাবার্তা চলছে। আচ্ছা রিয়া, সাদ ভাই কি তোমাকে পছন্দ করে না? আরে পছন্দ করবে না কেন? না মানে রাতে যা ঘটেছে তা দেখে আমার মনে হচ্ছে সাদ ভাইয়ের সাথে তোমার সম্পর্ক তেমন ভালো নেই। রাতে কি ঘটেছিল? তারপর আদ্রিতা রাতের সব ঘটনা খুলে বলল। তার মানে রাতে আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন? আচ্ছা আপু, ড্রিঙ্ক করলে মানুষ কেমন ধরনের উল্টোপাল্টা কাজ করে? কেন তুমি জানো না? না মানে আমি তো ওসব সম্পর্কে জানি না। ড্রিঙ্কস করলে মানুষ তার কাছে থাকা মানুষটা ভালোবাসা পেতেছে, আর তা না সে পেলে জোর করতে থাকে। কি আপনি মজা করছেন না তো? না, আমি মজা করছি না। তার মানে আমিও সাদকে রাতে এসবের জন্য জোর করছি, কিন্তু আমার সাথে এসব করে নাই। আর আমি কিনা আবার ওকে সকালে, না না না, আমি এটা কি করলাম? এমন সময় আদ্রিতা বলে ওঠে। রিয়া, কি ভাবছো? না আমি কিছু না। তারপর আমি আর ইমন হোটেলে ফিরলাম। তা আপনাদের গল্প করা শেষ হয়েছে? রিয়া ভাই, আর বিকেলে কিন্তু আমরা সবাই একসাথে ঘুরতে যাব, কেমন? ওকে। তারপর ওরা চলে গেল। চলো, খাবে? সরি। সরি কেন? বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না ড্রিঙ্ক করলে এমন হয়। আদ্রিতা আপু আমাকে সব বলছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো নাস্তা করব। তারপর নাস্তা করে রিয়াকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে এসে রুমে ফিরল সাদ। তা কেমন লাগলো আজ? সত্যি বলতে আজ আমি আমার লাইফের সব থেকে বেশি এনজয় করছি। তারপর দেখতে দেখতেই আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। আজ রাতেই আমাদের ফ্লাইট। ইমন আর আদ্রিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন সকালে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাসায় ফিরে ফ্রেশ হয়েই রুবেলকে কল করলাম। কি রে হারামি, কি খবর? তুই দেশে আসবি, আমাকে জানাবি না? সরি রে দোস্ত। আচ্ছা, বিকেলে আড্ডাখানায় আসতেছি। আচ্ছা। তারপর বিকেলে আড্ডাখানায় যেতেই। কিরে, তুই সাদ না? না, মঙ্গল গ্রহের এলিয়েন। আরে বেটা, রাগ করছস কেন?
তোরা ছাড়া আমাদের আড্ডা জমে? তুই বল। হইছে আর পাম মারতে হবে না, আমারে ছাড়া তো ভালোই ছিলি। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে বাসায় ফিরল সাদ। রাতের খাবার খেয়ে নিচে বিছানা করে শুয়ে আছে। কি ব্যাপার, নিচে শুয়ে আছো কেন? তো কি করব? ওপরেই ঘুমাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানেই ঠিক আছি, এত করুণা দেখাতে হবে না। রিয়ার মনটা খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেল সাদ। কলেজ শেষ করে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠতে যাবে, ঠিক এমন সময় রুবেল বলে ওঠে, সাদ একটু ওই দিকে তাকা। আরে কি হইছে? আমি পিছনে তাকাতেই থমকে গেলাম। আমার পুরো শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রিয়া রিয়া রিকশায় বসে একটা ছেলের হাত ধরে তার কাঁধের উপর মাথা রেখে হেসে হেসে কথা বলছে। চল আজকে শালার শেষ দিন, শালার মেরে হাতগুলো ভেঙে দিব। না থাক, এখানে পাবলিসিটির মধ্যে কিছু করলে আমাদেরই মান সম্মান যাবে। চল এদেরকে ফলো করি, দেখে ওরা কোথায় যায় কি করে। তারপর সাদ ওদেরকে ফলো করতে করতে দেখে ওরা সাদদের বাসার সামনের রাস্তায় এসে ওই ছেলেটা রিক্সা থেকে নেমে রিয়াকে বাসায় উঠিয়ে দিয়ে ও একটা অন্য গাড়ি ধরে অন্য একটা রাস্তায় রওনা দিল। রুবেল এবং সাদ ওর পিছন পিছন যেতে থাকে। তারপর কিছু দূর যাওয়ার পর ওই ছেলেটা একটা বাড়ির ভিতরে ঢুকে যায়। রুবেল, এই এলাকায় তোর কোনো পরিচিত লোক আছে যে আমাদের এই ছেলেটার সম্পর্কে সকল ডিটেলস দিতে পারবে? আমার এক দূর সম্পর্কে মামাতো ভাই আছে, দাদাকে কল দিচ্ছি। তারপর রুবেলের ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারল ওই ছেলেটার নাম সোহান। পড়াশোনা শেষ করে এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে। রুবেল, এখন আমাদের সোহানের সম্পর্কে সবকিছু জানতে হবে। ও প্রতিদিন কোথায় কোথায় যায়, কি করে, সবকিছু। কিন্তু এসব জেনে আমরা কি করব? দেখ, আমাদের যদি মনে হয় যে ভালো ছেলে ও রিয়ার যোগ্য, তাহলে আমি নিজে রিয়াকে ওর হাতে তুলে দিব। পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস সব? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে তোর কি হবে? আমি যতটুকু জানি তুইও তো রিয়াকে ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি বলেই তো আমি ওর কষ্টটা সইতে পারবো। ও যার কাছে ভালো থাকতে পারে আমি তার হাতেই ওকে তুলে দিব। দেখ সাদ, আমি তোর সাথে একমত না। দেখ, তোর ফ্যামিলি কেউই এটা মেনে নেবে না। আরে, আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর, আমার কথা তো আর শুনবি না। প্লিজ দোস্ত, রাগ করিস না। তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর বাসায় সাজ যেতেই, কিরে এত দেরি করলি কেন? আম্মু, একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ওহ আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়। রিয়া সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছে সাদ। এমন সময় রিয়া এসে, কে মিস্টার, কোনো ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? সাদ রিয়াকে কোনো জবাব দিল না। কি ব্যাপার, কিছু বলছো না কেন? রিয়া সাদের কাছে এসে তার কপালে হাত দিয়ে, কি ব্যাপার, তোমার শরীর কি খারাপ? এক ঝটকায় ওর হাতটা কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে টাচ করছো? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করছো কেন? এমনি। এই তুমিটাকে আমার আর সহ্য হয় না, আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানায় চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে, এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সেই কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ আম্মু, এত কথা বইল না তো। আর তাকে বলে এত ঢং করতে হবে না, আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই তোর কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত কইরো না। কথাটা বলেই আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুঁজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্টে থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না, সব কিছু যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না, সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই। খুব খুব বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সেই সকল কষ্টকেই হার মানাবে। তারপর আরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছি, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে ঝাঁকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি, শুনতে পারছো না? কেন ডাকতেছো? আচ্ছা তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করছি? কেন, তুমি জানো না তুমি কি করছো? আমি কি কিছু করছি? কি করছো? তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিছো। আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা? তুমি সোহানকে ভালোবাসতা, তো আমাকে কেন বিয়ে করছো?
আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি তুমি সোহানকে কিভাবে চেনো? দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ, আর আমি জানতে পারবো না? দেখো, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্টামি বলবা না। ভালোবাসা? তা আমাকে বিয়ে করার সময় কই ছিল তোর এই ভালোবাসা? দেখো, আমার আর সোহানের রিলেশনের বয়স প্রায় 3 বছর, আর আমি এর জন্যই ওই বিয়েটা ভাঙছি। কিন্তু তুই তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে না জিজ্ঞেস করেই তোমাকে বিয়ে করে নিছি, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে? রিয়া কোনো কথা বলছে না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিলাম। তা তুমি বিয়ের পরও তো বলতে পারতা যে তোমার একটা রিলেশন আছে, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম। চেষ্টা করছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। ভয়? তোমার আবার ভয়? তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে। তারপর সাদ আবার বলতে শুরু করলো। যে মেয়ে প্রকাশ্যে দিবালয়ে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়, তার আবার ভয়? দেখো, আমি আগেও বলছি ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাকে নষ্টমী বলে অপমান করবা না। অপমান? তা তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙুল দেখিয়ে কথা বলবে, সেটার দায়ভার কে নেবে? সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না? রিয়া কোনো জবাব দিল না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব, তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু তার আগে যদি ভুল করেও সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পাবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই যেন ঘুম আসছিল না সাদের, তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছে সে। এমন সময় তার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো। পেছনে ফিরতেই দেখে তার আম্মু, আর পাশেই তার আব্বু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখনো ঘুমাওনি? বাবা, তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে? আম্মু এসব কি বলতেছো? আমার কষ্ট হবে কেন? আর তুমি কান্না করতেছো কেন? আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আম্মু এসব কি বলতেছো? কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে সব দোষ আমার এই কপালটার। ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতাটা আমাদের কারোরই নেই। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবা। আর আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম। আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি। প্রথম টান দেওয়ার সাথে সাথেই কাশতে কাশতে বমি করে দিছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাদে গেলাম। 2 হাতে 2টা সিগারেট ধরিয়ে ইচ্ছে মতো টানতে থাকলাম। শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো ভুলে থাকা যায়, কিন্তু আমার কষ্ট যেন আরো বেড়েই চলেছে। এক সময় আমাদের বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম, বারণ করতাম, কিন্তু আজ এই আমি আমাকে বারণ করতে পারছি না। মাথাটা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে। সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি। ভোরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো। এ কি, আমি তো পুরো ভিজে গেছি। তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম। তারপর বৃষ্টিতে আরো কিছুক্ষণ ভিজলাম। নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম। এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, কিরে কি অবস্থা? তুই আমার সাথে একটু দেখা কর, খুব আর্জেন্ট। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আসবো কিভাবে? দেখ ভাই, তুই যেভাবে পারিস তাড়াতাড়ি আয় প্লিজ, আমি বাজারে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর বাজারে যেতেই দেখে রুবেল একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সাদ গাড়িতে উঠে পড়ল। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সব জানতে পারবি, একটু অপেক্ষা কর। এ কি, এটা তো সোহানের বাড়ি। আমরা এখানে কেন আসলাম? কোনো প্রশ্ন করবি না, এখানে শুধু একটু দাঁড়া, সব বুঝতে পারবি। কি ব্যাপার? আধা ঘন্টা যাবত এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি, কই কিছুই তো। কথাটা শেষ করার আগেই আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিক। এ কি, এসব আমি কি দেখছি? আমি আমার নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না। সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে, বলল বাই বেবি বলে ওই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। চল শালার কেলি হালগুলো ভেঙে দিয়ে আসি। না, এখন ওকে কিছু করব না। ওকে হাতে নয়, বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি। কিন্তু লোকেশন এনে কি করবি? আরে বেটা, এখানেই তো আসল খেলা। ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করছে,
সো ওর আরও কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে, আর কালকেও তাদের মধ্য থেকে কারো না কারোর সাথে তো দেখা করবেই, আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। তারপর দুজনে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় ফিরে দেখি আম্মু, আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে। আমাকে দেখেই আম্মু আমার কাছে এসে, তুই কোথায় গেছিলি আর ফোন অফ কেন? একটু বাইরে গেছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন অফ ছিল। কি ব্যাপার, তোমরা এত টেনশন করতেছো কেন? আমি কি এখনো ছোট খোকা যে হারিয়ে যাব? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোমরা যাও, আমি আসছি। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে এসে রিয়াকে বললাম, রিয়া কালকে ঘুরতে যাবা? তুমি ঠিক আছো তো? কেন, আমাকে দেখে কি অন্য কিছু মনে হচ্ছে নাকি? না, ঠিক তা না। ওকে, তাহলে কালকে সকালেই আমরা বের হব, তুমি রেডি হয়ে থেকো। রিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। পরের দিন তাদের প্ল্যান মতো তারা সকালে বের হয়ে গেল। কি ব্যাপার, ঘুরতে বের হইছো তো ফোনে বারবার কি দেখতেছো? কে মেসেজ করে দেখি? বলেই ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইলো, কিন্তু আমি হাত সরিয়ে ফেলাই, ও আর ফোনটা নিতে পারলো না। কি ব্যাপার, কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছ না? তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো নাকি? তো তোমাকে কি কেউ বলেছে নাকি সিঙ্গেল থাকতে? সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম, একটু পার্ট লইলাম। আসলে রুবেল মেসেজ করতেছে সোহাইনার লোকেশনটা জানানোর জন্য। আপনারা আবার ওই মায়ারে কইয়া দিয়েন না। তোমার আবার জিএফ? দু একদিন পর দেখবা এই মেয়ে নিজে থেকেই ভেগে যাবে। তুমি যেই লেভেলের ফাজিল। এই দেখো, রাগাবানা কিন্তু। আর আমার জিএফ ভাগা দিবে না, তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার 10 দূরে থেকেও সেই ভালোবাসার আভাস পাবা, আর তুমি জ্বলবা, পুড়বা আর আফসোস করবা, আহারে আমি কারে হারাইলাম। এই আমার ঠেকা পড়ছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমার সোহান আমাকে অনেক লাভ করে। আরেকটু পরেই তা টের পাইবা। কি ব্যাপার, এমন আস্তে আস্তে কি বলতেছো? কই কিছু না তো। তারপর প্রায় বেলা 12টার দিকে রুবেল সাদকে কল দেয়। ড্রাইভার, গাড়িটা একটু থামান। এখানে গাড়ি থামালে কেন? তোমার সতীন কল করছে গো, একটু কথা বলে আসি। ও মা, মায়া তো শুধু রাগে ফুলতেছে। আমি গাড়ি থেকে একটু দূরত্বে এসে কল রিসিভ করলাম। বলো, কি খবর? দোস্ত, তোর ধারণাটা একেবারে রাইট। সবাই সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পার্কে ঢুকেছে। তোকে লোকেশনটা সেন্ড করেছি, দেখে নে। আর আমি পোলাপান নিয়ে রেডি থাকতেছি, শুধু তুই একটা কল করবি, ব্যাস কাহিনী খতম। থ্যাঙ্কস দোস্ত, তোরা না থাকলে হয়তো। হয়েছে, আর সহানুভূতি প্রদর্শন করতে হবে না, তুই তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট কর। তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এইখানে কাপলরা আসে, আমরা এখানে কি করব? কি করব মানে? ঘুরবো, দেখবো। তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম। এই সাদ, এটা সোহান না? কোন সোহান? কোন সোহান মানে? এটা আমার বিএফ। তোমার বিএফ তো কি হইছে? তো তোমার বিএফ তো ওই মায়ের লগে কি করে? আরে না না, এটা সোহান না। ওই এটা সোহান। তারপর রিয়া একেবারে সোহানের কাছে গিয়ে ওর কলার ধরে। এই সোহান না, তুই আমার সাথে 3 বছর টাঙ্কি মাইরা এখন পার্কে এসে অন্য মায়ের সাথে রং ঢং করস? তুমি? হ্যাঁ আমি। ওই সেমরি, তুই আর ছেলে পাইলি না এই লম্পটটার সাথে তুইও? আপু আমি জানতাম না ও এমন। তো এখন তো জানোস, কেলা শালারে। তারপর দুই পাবলিক মিয়া সোহাইনারে ইচ্ছে মতো কেলাইতেছে। আর আমি রাজার হালে বৈশা চুইংগাম চাবাইতেছি। কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিবনে। আর সিনেমার শুটিং উপভোগ করিতেছি, আপনারা উপভোগ করেন। আমি ফট কইরা একখান দৌড় মাইরা বাইরে থেকে 1 বোতল ঠান্ডা পানি আইনা দুই পাবলিক রে ডাক দিয়া কইলাম, এই যে সাহসী বালিকারা, আপনারা হাঁপায়ে গেছেন, নেন পানি খাইয়া তারপর আবার শুরু করেন। এই যে আপুরা, আপনারাও চাইলে শুরু করতে পারেন। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখি রুবেল কল করছে। আমি রিসিভ করে, দোস্ত। কি অবস্থা, আমাদের আশা লাগবে? ভাই, তোরা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। অ্যাম্বুলেন্স মানে? রিয়া ওই বলদের অবস্থা কাইল করে ফেলছে। আরে বেটা কি কস? আচ্ছা তুই ভাবিকে নিয়ে বাসায় যা, বাকিটা আমরা দেখতেছি। এই রে, মাইয়া দুইটা মিললাই তো এই বলদেরে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এই তোমরা ওকে মেরে ফেললা নাকি? বেশ করছি, শালা 3 বছর আমার সাথে রিলেশন করছে আর এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আচ্ছা এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগা দেই, পুলিশ আসলে আবার রক্ষা নাই। এই যে আপু, আপনিও বাড়ি চলে যান। ভাইয়া। তারপর রিয়াকে নিয়ে বাসায় গেল। দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিল। কিরে, বাসায় পৌঁছেছিস? ওই বলদটার কি অবস্থা? এখনো জ্ঞান ফিরে নাই, তবে ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। ও আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা আয়। তারপর সাদ হসপিটালে গিয়ে দেখে সোহানের জ্ঞান ফিরেছে।
সাদ ওর কাছে গিয়ে, কি ভাইয়া, আরো প্রেম করবেন? সোহান এক লাফে বেড থেকে উঠে সাদের হাত ধরে। ভাই ভাই আমার বাঁচান, রিয়া বলছে আমি যদি বেঁচেও যাই ও আমাকে আবার খুন করবে। এই রে, তুই বেটা গেছিস, একটু ভয় দেখাইলাম যে ডেঞ্জারাস মাইয়ারে ভাই এটা। ভাই আমি আর জীবনে এসব করব না, প্লিজ ভাই আমাকে বাঁচাও। আরে বেটা, তো ভয় পেলে চলবে? আমি আছি তো। তোর মা বাপকে কল করে বল যে তুই অ্যাক্সিডেন্ট করছিস। আমরা যাই, কেমন? জি ভাই আমি বলছি, আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলো সাদ। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরল। রুমে ঢুকতেই দেখে রিয়া বিছানায় বসে দুই পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছো কেন? সাদ সাদ, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম। কি রে, সারাদিন কোথায় ছিলি? দেখতো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। আরে রাখো তো, যত সব ঢং। ক্ষুধা লাগছে, খাবার দাও। রিয়াও খায় নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? এই তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাওয়া শুরু করলো। কি মেয়ে রে বাবা! তারপর খাবার শেষ করে সাদ নিচে বিছানা করে শুয়ে আছে। আমায় ভালোবাসো? না, মিথ্যা বললাম। আমি জানি মিথ্যে বলতেছো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। দেখো, আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে একসময় বাসতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতে একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কে? তুমি মিথ্যে বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরে বিয়ে করব। রিয়া আর কিচ্ছু বলল না, শুধু অসহায়ভাবে সাদের দিকে তাকিয়েই আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুম ভেঙে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। দুই একবার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? আর তুমি নিচে কেন? আমি আমার বরকে ভালোবাসি, তাতে কার কি? দেখো ছাড়ো। আর বর মানে? কয়েকদিন আগেও তো আমাকে সহ্য করতে পারতা না। কে বলেছে? তুমি এমন একটা মানুষ যে কোনো মেয়ে তোমার কাছে কয়েকদিন থাকলেই দুর্বল হয়ে পড়বে। দেখো, আমি ছোট হতে পারি, কিন্তু অবুঝ না। কই, এতদিন তো আমাকে ভালোই বাসতা না, আর এখন এত ভালোবাসা কোথা থেকে উতলাই উঠতেছে? প্লিজ, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মেনে নাও। দেখো, এটা সম্ভব না, কারণ আমি তাহিয়াকে কথা দিয়ে দিছি। আর আমি তোমার জন্য নিষ্পাপ একটা মেয়ের মন ভাঙতে পারবো না। আর কারো মন ভাঙলে কি পরিমাণ কষ্ট হয় সেটা তুমি ভালো করেই জানো। ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকবে তাকে নিয়েই থাকো। কথাটা বলেই ও আমার কাছ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। কি ব্যাপার, হাত ধরছো কেন? বলছি তো তোমাকে আর বিরক্ত করব না। ওকে একেবারে আমার কাছে টেনে নিয়ে, এই তুমি কি কিছুই বোঝো না? তুমি চলে গেলে আমি কি ভালো থাকতে পারবো? তাহলে তাহিয়ার কি হবে গো? আরে তাহিয়া আমার জিএফ না, ওটা এমনিতেই বলছিলাম যেন তুমি তোমার ভালোবাসার কথাটা আমায় বলো। তুমি মিথ্যে বলতেছো। না সোনা, আমি এতটুকু মিথ্যা বলতেছি না। তাহলে গাড়িতে ফোনে কার সাথে কথা বলছিলা? আরে ওটা তো রুবেল ছিল। কিন্তু রুবেল ভাইয়া তোমাকে একটু পরপর কেন মেসেজ করছিল? আসলে তোমার সোহান যে 2 নাম্বার মাল, সেটা আমার ওকে প্রথম দেখাতে মনে হয়েছিল। আর পরে খোঁজ খবর নিয়ে দেখি যে আমার ধারণাটা পুরোটাই সঠিক। কিন্তু সেই কথাটা যদি আমি নিজে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে না। তাই চালাকি করে লাইভে দেখিয়ে দিলাম। কি মিয়ারা, খামটা ভালা করছি না? বাবা, আমি তো জানতাম তুমি ফজিলের ডিব্বা, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। দেখতে হবে না বরটা কার। এই শোনো না, আমার না একটা পিচ্চি ফাজিলের ডিব্বা লাগবে। ও মা, এটা কেমন কথা? আমি এখন পিচ্চি ফাজিলের ডিব্বা কই পাবো? তুমি চাইলেই তো দিতে পারবা। কথাটা বলেই ও লাইট অফ করে দিল। আম্মু গো, বাঁচাও! তোমার এই পিচ্চি ছেলেটার সাথে তোমার বোনের মেয়েটা কি যেন করতে। এতটুকু বলার সাথে সাথেই রিয়া আমার ঠোঁটে ওর ঠোঁটটা চেপে ধরলো। প্রায় 5 মিনিট পর ছাড়লো। কেমন লাগছে সোনা? আমাকে ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। এই একদম ন্যাকামো করবা না, তাহলে কিন্তু বিলাই চিমটি লাগিয়ে দিব। এখনো কিন্তু ওটা খরচ করিয়ে নি। ওই মিয়া,
আরো জানতে চান? তাইলে বিয়া কইরা রান। সাত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল, তখন তার আম্মু বলল, কি রে রাতে চেঁচাইলি কেন? এই রে কাম সারছে, এখন কি কমু? এমন সময় রিয়া আমার পায়ে খোঁচা দিয়ে ইশারায় বলল যে আমি যেন কিছু না বলি। ও বলবে, আসলে আম্মু আপনার ছেলে কিছুদিন যাবত নাকি খারাপ স্বপ্ন দেখতেছে, আর এই স্বপ্ন দেখেই রাতে চেঁচামেচি করে। তা আমরা কি নাতি নাতনির মুখ খুব তাড়াতাড়ি দেখতে পারবো? রিয়া কিছুটা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল, কিভাবে দেখবেন আম্মু? আপনার ছেলে তো আমাকে ভালোই বাসে না। রিয়া এসব কি বলছে? না না আব্বু, আমি ভালোবাসি তো। গুড। আর যেন রিয়ার মুখে এসব কথা আমাদের শুনতে না হয়। জি আব্বা। 2 বছর পর সাদ এবং রিয়ার একটা ফুটফুটে মেয়ে হয়। তাদের মেয়ের নাম রাখে রাত্রি। তারা তাদের মেয়েকে নিয়ে সুখেই আছে। এভাবে ওদের ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, সেজন্য সবাই দোয়া করবেন।